এই যে একটা জিনিস, একটা প্রশ্ন বলেছে, দেখেন তো, এটা অ্যাডমিশন টেস্টও আসে। ব্যয়ের অতিবাহিত অংশকে কি বলে জানেন? ব্যয়ের যে অংশটা অতিবাহিত হয়ে যায়, মানে পার হয়ে যায়, তাকে বলে খরচ। বুঝতে পেরেছেন? ব্যয় আর খরচ কিন্তু এক জিনিস না। আপনারা কি জানেন ব্যয় আর খরচ আলাদা? ব্যয় মানে কি জানেন? একটা সম্পদ কিনলেন আপনি 10,000 টাকা দিয়ে, এটাকে আমরা বলবো ব্যয়। ওকে, এখন ওই সম্পদটা ব্যবহার করলে বা সময় অতিবাহিত করলে অবচয় হয় না? এই অবচয়কে আমরা বলবো খরচ। বুঝতে পেরেছেন? সে কারণে ব্যয়ের অতিবাহিত অংশকে কি বলা হয়? খরচ বলা হয়। ক্লিয়ার? যে ব্যয় কারখানার পণ্য উৎপাদনের সাথে জড়িত তাকে কি ব্যয় বলে বলেন তো? কিসের সাথে জড়িত বলেছে? কারখানায় পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত। তাহলে পণ্য উৎপাদনের সাথে জড়িত যদি কোনো ব্যয় হয় তাহলে তার নাম কি হবে? অবশ্যই উৎপাদন ব্যয় হবে, তাই না ভাইয়া? কি হবে? উৎপাদন ব্যয় হবে। আবার এখানে আপনাকে বলছে, দেখেন তো কি বলেছে? বলেছে কোনটি পরোক্ষ ব্যয়। তাহলে পরোক্ষ ব্যয় কোথায় হয় বলেন তো? আমরা জানি পরোক্ষ ব্যয়গুলো কোথায় হয়? কারখানায় হয়। কারখানা ও পরিব্যয়ের মধ্যে কি পরোক্ষ থাকে না? তাহলে মজুরি হবে, ক্রয় পরিবহন হবে, কাঠ ক্রয় হবে, এই যে কোনটা হবে? কারখানা ভাড়া। কারখানা ভাড়া কি ব্যয়? পরোক্ষ ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কোন শ্রেণীর ব্যয়? ভাইয়া মনে রাখবেন, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে একটি প্রত্যক্ষ ব্যয়। কি ব্যয়? প্রত্যক্ষ ব্যয়। মনে থাকবে। কেন ভাইয়া? মনে রাখবেন, পণ্য ক্রয়, কি বলেছি? পণ্য ক্রয় এবং পণ্য বিক্রয়, এই পণ্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত যে ব্যয়গুলো থাকে তাদেরকে বলা হয় কি ব্যয়? তাদেরকেই বলা হয় প্রত্যক্ষ ব্যয়। ঠিক আছে, তাকে কি বলা হয়? প্রত্যক্ষ ব্যয় বলা হয়। এখন বলেন তো, বিক্রিত পণ্যের ব্যয় কোন কিসের ব্যয়? বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে কি এই পণ্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত না? দ্যাট মিন্স এটি হবে কি ব্যয়? এটি হবে প্রত্যক্ষ ব্যয়। ওকে ওকে, সবাই বুঝতে পেরেছি বলি তো ভাইয়া? ওকে, পরে যাই দেখি, আচরণের উপরে ভিত্তি করে ব্যয় কয় প্রকার? গত ক্লাসে পড়েছি ভাইয়া, আচরণ। ব্যয়ের আচরণ বা স্বভাবের উপরে ভিত্তি করে ব্যয়কে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাইয়া? নাম্বার 1 স্থায়ী ব্যয়। কি ব্যয়? নাম্বার 1 হচ্ছে স্থায়ী ব্যয়। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আর নাম্বার 3 কি ভাইয়া? আধা পরিবর্তনশীল ব্যয়, তাই না? এটাকে আমরা কি বলেছিলাম? ব্যয়ের আচরণ ভিত্তিক শ্রেণী বিভাগ। তাহলে আচরণের উপরে ভিত্তিতে ব্যয় কয় প্রকার? 3 প্রকার। কোনটি আধা পরিবর্তনশীল ব্যয়? দেখছেন পরীক্ষায় আসছে না? অবচয়, বেতন, এই যে বিদ্যুৎ বিল, তাই না? বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল, এগুলোকে কি বলবো? আধা পরিবর্তনশীল। একক প্রতি ব্যয় স্থির থাকে না। একক প্রতি বলেছে না? এই গত ক্লাসে কি বৈশিষ্ট্য লিখে দিয়েছিলাম? একক প্রতি কি বলেছে বলেন তো? একক প্রতি কোন ব্যয় স্থির থাকে না? একক প্রতি কোন ব্যয় স্থির থাকে না? দেখেন, একক বলেছে না? একক প্রতি কি থাকে না? স্থির থাকে না। তাহলে একক প্রতি পরিবর্তনশীল কোন ব্যয়? স্থায়ী ব্যয়। পড়েছিলাম কতদিন, মনে আছে আপনাদের? দেখেন তো খাতা বের করে, আমরা কি শিখেছিলাম? মোট, যেটা মোট হবে। তাহলে মোট স্থায়ী ব্যয় কি বলেন তো? মোট যদি মোট হয় কোন ব্যয়? স্থায়ী ব্যয়, তাহলে সেটা কি হবে? স্থায়ী হবে, তাই না? আর যদি আমরা বলি একক প্রতি, কি বলি? একক প্রতি স্থায়ী ব্যয়। একক থাকলে সেটা কি হয়ে যাবে? তখন সেটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ পরিবর্তনশীল হয়ে যাবে। তাহলে বলেছে স্থির থাকে না। স্থির থাকে না মানে কি? পরিবর্তনশীল। তাহলে একক প্রতি পরিবর্তনশীল কোনটা? স্থায়ী ব্যয়। যে সকল ব্যয় উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির ফলে পরিবর্তন হয়, তাহলে হ্রাস বৃদ্ধির ফলে যে ব্যয় পরিবর্তন হয় তার নাম কি? তার নাম পরিবর্তনশীল ব্যয়, তাই না? টেলিফোন বিল, টেলিফোন বিল কি ব্যয় বলেন? এই যে ঢাবিতে আসা প্রশ্ন, টেলিফোন বিল আধা পরিবর্তনশীল ব্যয়। উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কোন ব্যয় আনুপাতিক হারে বাড়ে? উৎপাদন বাড়লে ব্যয়ও বাড়ে, তাই না? উৎপাদন বৃদ্ধির সাথে সাথে ব্যয় কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, তার মানে পরিবর্তন হচ্ছে, তাহলে পরিবর্তনশীল ব্যয়। নিচের কোন ব্যয়টি স্থির থাকে? কাঁচামাল ব্যয় পরিবর্তনশীল ব্যয়, মজুরি পরিবর্তনশীল ব্যয়। আমার জানতে চেয়েছে স্থির ব্যয় কোনটা, তাহলে পরে যাই তো। তাহলে কি আছে পরে? এই যে ড্রয়িং অফিসের বেতন, তাই না? আচ্ছা, কি জানতে চেয়েছিল? স্থির না পরিবর্তনশীল জানতে চেয়েছে, বলি তো কি জানতে চাইলো? নিচের কোনটি? নিচের কোনটি স্থির ব্যয়? আচ্ছা, স্থায়ী ব্যয় জানতে চেয়েছে, তাই না? তাহলে আমার জানতে চাইছে স্থায়ী ব্যয়। তাহলে স্থায়ী ব্যয় কোনটা বলেন তো ভাইয়া? স্থায়ী ব্যয় কোনটা? এই যে বেতন, যেগুলো বেতন থাকে সেগুলো কি হবে? স্থায়ী ব্যয় হবে। বিক্রয় কমিশন, বিক্রয় কমিশন কি ব্যয় হয় বলেন তো? পরিবর্তনশীল হয় না? ওই যে বলেছিলাম
একটা বিক্রয় করলে যদি 5 টাকা কমিশন পান, 10টা বিক্রি করলে 50 টাকা কমিশন পাবেন। তার মানে এটা কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। দ্যাট মিন্স এটা পরিবর্তনশীল ব্যয়। আর বেতনগুলো কি হয়? বেতনগুলো স্থায়ী ব্যয় হয়। ঠিক আছে? কার্যস্তর পরিবর্তন হলে যে ব্যয়ের মোট ও একক প্রতি ব্যয় পরিবর্তন হয় তাকে কোন ব্যয় বলে? দেখেন, কার্যস্তরের যদি কি হয়? পরিবর্তন হয়, তাহলে যে ব্যয়ের মোটেও কি হবে? পরিবর্তন হবে, একক প্রতিও পরিবর্তন হবে, তাকে কোন ব্যয় বলে? এটা উত্তর হবে আধা পরিবর্তনশীল ব্যয়। আধা পরিবর্তনশীল ব্যয়ের বৈশিষ্ট্য কি জানেন? এটা আমি পড়াইনি গতকাল। দেখেন, কার্যস্তর মানে কি? পরিবর্তন হলে যে ব্যয়ের মোটেও পরিবর্তন হবে, একক প্রতিতেও পরিবর্তন হবে, তাকে আমরা আধা পরিবর্তনশীল ব্যয় বলবো। আমরা নরমালি কি শিখেছি? কারণ আধা পরিবর্তনশীল ব্যয়টা কেমন? আধা পরিবর্তনশীল ব্যয় হচ্ছে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কি থাকবে? স্থির থাকবে। কি থাকবে? স্থির। এরপরে আপনি যত ব্যবহার করবেন কি হবে? হ্রাস বৃদ্ধি পাবে। সাপোজ ধরেন আপনি 100 একক পণ্য তৈরি করেছেন। 100 একক পণ্য তৈরি করতে স্থায়ী ব্যয় আছে কত? স্থায়ী ব্যয় ধরেন 1000 টাকা। ওকে, পরিবর্তনশীল ব্যয় কত টাকা? পরিবর্তনশীল ব্যয় ধরেন 500 টাকা। ঠিক আছে, তাহলে এই যে তাহলে টোটাল ব্যয় কত এটার? তাহলে স্থায়ী প্লাস পরিবর্তনশীল, তাহলে তাকে আমরা কি বলবো? আধা পরিবর্তনশীল ব্যয়। তাহলে আধা পরিবর্তনশীল ব্যয় হবে কত টাকা? 1500 টাকা, তাই না? এখন আমাকে বলেছে কার্যস্তর পরিবর্তন হলে, কার্যস্তর মানে কি? এটা 100টা পণ্য তৈরির ব্যয়। এন্ড কার্যস্তরকে আপনি পরিবর্তন করেন, 100-র জায়গাতে আপনি 150 করেন। যখন আপনি 150 করবেন, তাহলে কি বলেছে? মোট এবং একক প্রতি ব্যয় পরিবর্তন হবে। মোটে পরিবর্তন হবে, এককেও পরিবর্তন হবে। তাহলে 150-এ যদি আমি একক নির্ণয় করি, কি নির্ণয় করি? একক। তাহলে একক প্রতি ব্যয় কত হবে বলেন তো? একক প্রতি ব্যয় হবে 1500 আর 100 সমান কত? সমান হচ্ছে 15 টাকা। এককে কি পরিবর্তন হয়েছে? 100টার যখন করেছিলাম তখন আমার কত হয়েছিল? সরি, 150 হবে, তাই না? পরিবর্তন করে তো আমি 150 করেছি, তাই না? 150-এর জন্য কত টাকা হইলো? 10 টাকা। কিন্তু যখন 100টা আমি তৈরি করেছিলাম তখন 1500 ভাগ কত? 1500 ভাগ 100 সমান কত টাকা ছিল? 15 টাকা ছিল। তাহলে দেখেন, এখানে 10 টাকা হয়ে গেল, এখানে 15 টাকা হয়ে গেল। তার মানে একক প্রতি কি হয়েছে? পরিবর্তন হয়েছে না? এখন মোটের উপরে কি পরিবর্তন হবে? অবশ্যই হবে। কেন ভাইয়া? কারণ 100টার জন্য যে পরিবর্তনশীল ব্যয় ছিল, আপনি যখন 150টা তৈরি করছেন তখন এই যে স্থায়ী ব্যয় তো স্থায়ী থাকবে, কিন্তু পরিবর্তনশীল ব্যয়টা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে না? তখন 1000 টাকা হয়ে যাবে না? তাহলে মোট কত হইলো বলেন তো? তাহলে মোট কিন্তু এখন হয়ে গেল 2000 টাকা। আগে যেটা 1500 ছিল সেটা এখন হয়ে গেছে 2000 টাকা। তো এটা জাস্ট আমি বুঝাইলাম, জাস্ট বাংলা কথা মনে রাখবেন। কার্যস্তর যদি পরিবর্তন হয় তাহলে মোট ব্যয়েরও পরিবর্তন হবে, একক প্রতি ব্যয়েরও পরিবর্তন হবে। এটার নাম হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। কেন? কারণ মোট এবং একক প্রতি ব্যয়ের সমন্বয়ে কি হয়? আধা পরিবর্তনশীল ব্যয়ের পরিবর্তন হবে। ঠিক আছে, মোটেরও পরিবর্তন হবে, এককেরও পরিবর্তন হবে, সে ব্যয়ের নাম কি? আধা পরিবর্তনশীল ব্যয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? কিন্তু আমরা কি পড়েছি গতকালকে? গতকালকে আমরা পড়েছি স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় কিন্তু মোটের উপরে স্থায়ী, তাই না ভাইয়া? মোটের উপরে স্থায়ী। আর একক প্রতি কি? একক প্রতি পরিবর্তনশীল। দেখেন গতকালকে আপনার লেখা আছে, তাই না? তাহলে এখানে কি দেখেছি? মোটটা স্থায়ী, এককটা পরিবর্তনশীল, মানে একটা কিন্তু স্থায়ী থাকছে। আর আমরা যখন পরিবর্তনশীল পড়েছিলাম, কি পড়েছিলাম? পরিবর্তনশীল পড়ার সময় আমরা দেখেছিলাম মোট পরিবর্তনশীল ব্যয় পরিবর্তনশীল, একক প্রতি কি? একক প্রতি স্থায়ী, তাই না? দেখেন এখানেও একটা স্থায়ী থাকছে, এখানেও একটা অংশ স্থায়ী থাকছে, কিন্তু এখানে কি বলেছে? এখানে দুইটাই বলেছে পরিবর্তনশীল। দেখেন তো, মোটও কি এককও কি, দুইটাই পরিবর্তন হবে। তাহলে কোন ব্যয়ের এককও পরিবর্তন হয় এবং মোটও পরিবর্তন হয়, এককেও পরিবর্তন, মোটেও পরিবর্তন, কোনো স্থায়ী থাকে না, সেই ব্যয়ের নামকে আধা পরিবর্তনশীল। কিন্তু স্থায়ী ব্যয়ের দেখেন একটা অংশ স্থায়ী, একক প্রতি পরিবর্তনশীল। পরিবর্তনশীল ব্যয়ের মোটটা পরিবর্তনশীল, এককে স্থায়ী। তার মানে এখানে একটা কিন্তু আপনার কি থাকছে? পরিবর্তন থাকছে, একটা স্থায়ী থাকছে। একটা পরিবর্তনশীল, একটা স্থায়ী। কিন্তু এখানে মোটেও কি পরিবর্তন, এককেও পরিবর্তন হলে সে ব্যয়ের নাম কি? আধা পরিবর্তনশীল। বুঝতে পেরেছেন সবাই? সবাই কি বুঝতে পেরেছেন? রোমান, গত ক্লাস করতে হবে।
আধা পরিবর্তনশীল আর পরিবর্তনশীলটা কি এক? গত ক্লাস করতে হবে, গত ক্লাসে এটা বোঝানো হয়েছে। দেখেন কি বলেছে, কোন ব্যয়ের একক প্রতি ব্যয় স্থায়ী থাকে? একক প্রতি স্থায়ী, একক প্রতি স্থায়ী মানে কি বলেন তো? পরিবর্তনশীল ব্যয়। কোন ব্যয় একক প্রতি স্থায়ী বলেন তো? পরিবর্তনশীল ব্যয়। গতকালকে লিখে দিয়েছি না? বলেন তো। পরিবর্তনশীল ব্যয়, স্থায়ী ব্যয়, মিশ্র ব্যয়, এই তিন শ্রেণীর ব্যয়কে ভাগ করা হয় কিসের উপরে ভিত্তি করে? আচরণের উপরে ভিত্তি করে। কিসের উপর? আচরণের উপরে ভিত্তি করে। মিশ্র মানে কি? মিক্সড। কিসের কিসের মিক্সড হবে বলেন তো? স্থায়ী এবং পরিবর্তনশীল, অর্থাৎ আধা পরিবর্তনশীল ব্যয়ের আরেকটা নাম কি? মিশ্র ব্যয়। এবার এখান থেকে কিছু ম্যাথ আসে, আমরা একটু ম্যাথ গুলো দেখি। হ্যাঁ দেখেন, একটু বোঝার ট্রাই করি। একটি কোম্পানি বিক্রয় করে 1000 একক, প্রতিটির বিক্রয় মূল্য 12 টাকা, স্থায়ী ব্যয় 3 লাখ টাকা, মুনাফা 2 লাখ টাকা হলে পরিবর্তনশীল ব্যয় কত টাকা? কি জিজ্ঞাসা করেছে ভাইয়া? পরিবর্তনশীল ব্যয় যে আপনাকে জিজ্ঞাসা করছে, ঠিক আছে? আচ্ছা দেখেন, আপনাকে এখানে জিজ্ঞাসা করছে ভাইয়া পরিবর্তনশীল ব্যয় কত টাকা, তাই না? আচ্ছা ভালো কথা। তাহলে দেখেন আমাকে এখানে একটা জিনিস ইউজ করতে হবে, ঠিক আছে? দেখেন কই লিখবো, দাঁড়ান। এই যে দেখেন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভাইয়া। হ্যাঁ, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, প্রশ্নটা ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখেন, এই যে দেখেন, বিক্রয়, ঠিক আছে? বিক্রয় থেকে মাইনাস করতে হয় স্থায়ী ব্যয়কে। কাকে? তারপরে মাইনাস করতে হয় পরিবর্তনশীল ব্যয়কে, ঠিক আছে? দেওয়ার পরে যে টাকাটা থাকে তার নাম কি জানেন? তার নাম হচ্ছে মুনাফা, তাই না? এমনই তো হবে, তাই তো? এমনই হবে না? বিক্রয় হচ্ছে আয় হিসাব, আয় থেকে দুইটা ব্যয় আছে, একটা স্থায়ী একটা পরিবর্তনশীল। তাহলে আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে আমরা কি পাবো? মুনাফা পাবো না? মুনাফা পাবো। এখন প্রশ্নে আমার কি বলেছে দেখেন তো, প্রশ্নে আমাকে বলেছে বিক্রয় করেছি কয়টা? 1 লাখ একক, প্রতিটির বিক্রয় মূল্য 12 টাকা করে। তাহলে মোট বিক্রয় কত টাকা ভাইয়া? মোট বিক্রয় কত টাকা? 1 লাখ গুণন 12 সমান কত? আমরা 12 লাখ টাকা। কত টাকা? বিক্রয় মূল্য কত টাকা? 12 লাখ টাকা। স্থায়ী ব্যয় কত বলেছে দেখি তো? স্থায়ী ব্যয় 3 লাখ টাকা। কত টাকা? 3 লাখ টাকা। তাহলে এই যে স্থায়ী ব্যয়ের এখানে কত লিখবো আমরা? 3 লাখ টাকা লিখবো। লিখেছি না? লিখেছি। এখন আমাকে কি বলেছে? আমাকে বলেছে মুনাফা হচ্ছে 2 লাখ টাকা। মুনাফা কত টাকা? মুনাফা হচ্ছে 2 লাখ টাকা। তার মানে এই যে মুনাফা, মুনাফা কত টাকা? 2 লাখ টাকা। এখন এই জায়গাতে কত টাকা বসবে সেটা আপনার কাছ থেকে জানতে যাচ্ছে, তাই না ভাইয়া? তাহলে এই জায়গাতে কত টাকা বসবে বলেন তো? আমরা কি পারবো বের করতে? বলেন। এই যে 12 থেকে 3কে কি করব? মাইনাস করব। 12 থেকে 3কে মাইনাস করলে কয় লাখ থাকে? 9 লাখ টাকা থাকে না? থাকে 9 লাখ টাকা। এখন এই 9 লাখ টাকা থেকে আমরা কি করব? এই যে 2 লাখ টাকা আছে না, এই 2 লাখ টাকাকে বিয়োগ করে দিব। তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে থাকে কত? 7 লাখ টাকা থাকে না? তার মানে এই জায়গাতে দেখেন 7 লাখ টাকাই বসবে। কত বসবে? 7 লাখ টাকা বসবে। বুঝতে পেরেছেন সবাই? সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ কত টাকা বলেন তো? পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ কত? পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ হচ্ছে 7 লাখ টাকা। সবাই কি বুঝতে পেরেছি এটা ভাইয়া? সবাই কি আমরা বুঝতে পেরেছি? একটু কষ্ট করে বলি ভাইয়া। এই যে আমার ফর্মুলা হচ্ছে এটা। এখন আপনাকে যদি সেম প্রশ্নে বিক্রয় দিয়ে দেয়, স্থায়ী ব্যয় দিয়ে দেয়, পরিবর্তনশীল ব্যয় দিয়ে দেয়, দিয়ে যদি আপনাকে বলে মুনাফা কত, আমরা কি বের করতে পারবো? আবার মুনাফা দিয়েছে, পরিবর্তনশীল দিয়েছে, স্থায়ী দিয়েছে, দিয়ে বলেছে বিক্রয় কত, তাহলে কি আমরা বের করতে পারবো ভাইয়া? পারবো না সবাই? ঠিক আছে, জাস্ট এটা প্লাস মাইনাসের কাজ। পরের আরেকটা ম্যাথ করি, করে আমরা শেষ করব। আর কয়েকটা ম্যাথ সলভ করে দেখি। বলেছে জনাব তুহিন একজন ব্যবসায়ী, 200 একক পণ্য তৈরিতে কাঁচামাল লাগে 20,000 টাকা, মজুরি লাগে 10,000 টাকা। সে কারখানা ভাড়া বাবদ 12,000 টাকা, ম্যানেজারের বেতন বাবদ 8,000 টাকা, বীমা প্রিমিয়াম বাবদ 3,000 টাকা প্রদান করে। তিনি 500 একক পণ্য তৈরির ফরমাইশ পেলেন। দেখেন, তার 200 একক পণ্য তৈরিতে এত এত টাকা করে লাগছে। সে 500 একক পণ্য তৈরির ফরমাইশ মানে অর্ডার পেয়েছে। এখন বলেছে 500 একক পণ্য তৈরিতে তার মোট স্থায়ী খরচ কত হবে? ভাইয়া তাহলে দেখেন তো, এর মধ্যে স্থায়ী খরচ কোনগুলো আছে? কাঁচামাল কি স্থায়ী খরচ? পরিবর্তনশীল। মজুরি পরিবর্তনশীল। কারখানা ভাড়া স্থায়ী, তাহলে এই যে এটা আসবে। ম্যানেজারের বেতন, ভাইয়া বেতন থাকলে কি স্থায়ী, এটা আসবে। তাহলে 12 আর 8 কত হইল? 20,000।
বিমা প্রিমিয়াম, বিমা প্রিমিয়ামও কি স্থায়ী ব্যয়। তাহলে 8 আর 20 8 8 12 20 আর 3 কত 23, আর আছে আর নাই। তার মানে আমার কত হবে ভাইয়া? তাহলে আমার 500 একক তৈরিতে স্থায়ী ব্যয় হবে 23,000 টাকা। সবাই বুঝতে পেরেছি ভাইয়া? এই সবাই বুঝতে পেরেছি 23,000 টাকা হবে স্থায়ী খরচ। স্থায়ী খরচ কোনগুলো? কাঁচামাল কি স্থায়ী খরচ? না, পরিবর্তনশীল। মজুরি পরিবর্তনশীল, তাহলে তো এগুলো আসবে না। আসবে কোনটা? ভাড়া হচ্ছে স্থায়ী, বেতন স্থায়ী, বীমা প্রিমিয়াম স্থায়ী। তিনটা যোগ করেন তাহলে হয়ে গেল। হয়েছে না? আচ্ছা পরে যাই দেখি। 500 একক পণ্য, 500 একক পণ্যের জন্য বীমা প্রিমিয়ামের একক প্রতি ব্যয় কত হবে? আচ্ছা 500 এককের জন্য কি বীমা প্রিমিয়াম কত হবে, তাই না? তো বীমা প্রিমিয়াম কত দেয়া আছে দেখেন তো। এই যে বীমা প্রিমিয়াম কত দেয়া আছে? 3000 দেয়া আছে। ফিক্সড কস্ট না, এটা তো কি, এটা স্থায়ী খরচ। তার মানে 200 এককের জন্যও 3000 লাগবে। তারপরে আপনার কি এই যে 500 এককের জন্যও 3000 লাগবে, তাই না? এটা তো আর কোনো পরিবর্তন হবে না। তাহলে আপনার কি বলেছে 500 এককের জন্য কত হবে? তাহলে 3000 ভাগ কত? 500। তাহলে 5 কত? 6 টাকা। কত টাকা ভাইয়া? 6 টাকা। এই যে উত্তর ক নাম্বার। বুঝছি ভাইয়া সবাই? প্রতি একক মানে কি? একক মানে কি? মোট টাকাকে একক দিয়ে ভাগ দিয়ে দেব, তাহলে আমরা একক প্রতি পেয়ে যাব। ক্লিয়ার সবাই? 6 টাকা বুঝতে পেরেছি ভাইয়া? আচ্ছা আর কিছু আমি প্রশ্ন আপনাদেরকে সলভ করি। দেখেন এই যে দেখেন এই জায়গাতে আমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, আমরা একটু দেখি। হ্যাঁ দেখেন এই যে দেখেন, যে ব্যয় সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে তাকে কি বলে? যে ব্যয় সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে তাকে বলা হয় প্রাসঙ্গিক ব্যয়। ইংরেজিতে বলে রেলিভেন্ট কস্ট। কি বলে? রেলিভেন্ট কস্ট। মনে থাকবে, যে ব্যয় সিদ্ধান্ত গ্রহণে আপনাকে হেল্প করবে তাকে আমরা বলবো প্রাসঙ্গিক ব্যয়, আর যে ব্যয় সিদ্ধান্ত গ্রহণে হেল্প করবে না তাকে বলবো আমরা অপ্রাসঙ্গিক ব্যয়। মনে থাকবে থিওরি এটা। এই যে কোনটি নিয়ন্ত্রণযোগ্য ব্যয়? ভাইয়া অফিস ভাড়াকে নিয়ন্ত্রণ করতে পারবেন? কারখানা ভাড়াকে নিয়ন্ত্রণ করতে পারবেন? কর্মকর্তার বেতনকে নিয়ন্ত্রণ করতে পারবেন? পারবেন কাকে? পারবেন হচ্ছে কাঁচামালকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তাই না? তাহলে উত্তর হবে কাঁচামাল। ঠিক আছে? আচ্ছা এখানে আমরা একটা জিনিস দেখি। হ্যাঁ নিমজ্জিত ব্যয়। এই নিমজ্জিত ব্যয় আবার কাকে বলে? কি ব্যয় বলেছি? নিমজ্জিত ব্যয়, তাই না? যে ব্যয় আপনি উদ্ধার করতে পারবেন না তাকে আমরা নিমজ্জিত ব্যয় বলবো। যে ব্যয়কে আমরা কি করতে পারবো না বলেন তো? যে ব্যয়টা আমার উদ্ধার করতে পারবো না। ঠিক আছে? অর্থাৎ যে ব্যয়টা হয়ে গেছে আপনার, আসলে ওই ব্যয়টার কোনো কাজে আসবে না, উদ্ধার করতে পারবেন না, সেটা হচ্ছে নিমজ্জিত ব্যয়। তাহলে এখানে আমরা একটু কি ব্যয়টা উদ্ধার করতে পারবো না দেখি তো। একটা মেশিন কিনেছেন 2,40,000 টাকা দিয়ে, আনুমানিক আয়ুষ্কাল কত বছর? 10 বছর। 8 বছর পরে মেশিনটি বিক্রি করেছেন 30,000 টাকায় বিক্রি করেছেন। এখন বলছে নিমজ্জিত ব্যয় কত টাকা? ঠিক আছে? অর্থাৎ যে ব্যয়টা হয়ে গেছে, যে ব্যয়টা কি হয়ে গেছে? হয়ে গেছে, সেটাকে আমরা বলবো নিমজ্জিত ব্যয়। ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস বোঝার ট্রাই করেন ভাইয়া। মেশিন কিনেছেন কত টাকা দিয়ে? 2,40,000 টাকা দিয়ে। তো মেশিনের কি হয়? অবচয় হয় না? অবচয় একটা নিমজ্জিত ব্যয়। ঠিক আছে? তাহলে প্রতি বছরে আমার অবচয় কত টাকা বলেন তো? প্রতি বছরে আমার অবচয় কত টাকা? প্রতি বছরে আমার অবচয় হচ্ছে 10 বছর, তাই না? তাহলে প্রতি বছরে আমার অবচয় কত টাকা? 24,000 টাকা। ওকে, প্রতি বছরে অবচয় আমার কত টাকা? 24,000 টাকা। ভালো করে বুঝেন। এখন ভাইয়া দেখেন তো, 8 বছর পরে মেশিন বিক্রি করেছেন কত টাকায়? 30,000 টাকা দিয়ে। তার মানে মেশিনটা ব্যবহার করেছেন কয় বছর? 8 বছর। তাহলে 8 বছরের অবচয় কত হবে? 24 ইন্টু 8 কত হয় বলেন তো? 4 8 32 2, হাতে থাকে কত? 3। 8 দুগুণে কত? 8 দুগুণে 16, আর 3 কত? 19, তাই না? অর্থাৎ 1,92,000 টাকা, তাই না? এই 1,92,000 টাকা আমার মেশিনের 8 বছরের কি? 8 বছরের অবচয়। এটা হচ্ছে 8 বছরের কি বলেন তো? অবচয়। ঠিক আছে? 8 বছরের অবচয় হচ্ছে এটা। এখন এই যে মেশিনটা 8 বছরের অবচয় এটা, তাহলে অবচয়ের পরে এই মেশিনের মূল্য কত? অবচয়ের পরে এই মেশিনের মূল্য কত? অর্থাৎ আপনারা বই মূল্য নির্ণয় করা শিখেছেন না?
বই মূল্য নির্ণয় করা তো শিখেছেন। বই মূল্যের সূত্র কি? ক্রয় মূল্য 2,40,000, আর এই যে 8 বছরের অপচয়কে আমরা কি বলি? পুঞ্জীভূত অপচয় বলি না? 1,92,000। তাহলে এই মেশিনের এখন মূল্য আছে কত টাকা বলেন তো? এই মেশিনের মূল্য আছে 48,000 টাকা। মেশিনের মূল্য কত টাকা আছে? 48,000 টাকা আছে, তাই না? তাহলে যে মেশিনের মূল্য 48,000 টাকা, সেটা আপনি বিক্রি করলেন কত টাকা দিয়ে দেখেন তো? সেটা আপনি বিক্রি করলেন 30,000 টাকা দিয়ে। মানে 48,000 টাকার মেশিনকে বিক্রি করেছেন কত টাকা দিয়ে? 30,000 টাকা দিয়ে। তাহলে আপনি রিকভার করতে পেরেছেন কত? 30,000 টাকা আপনি পেয়েছেন। তাহলে আপনি পাননি কত টাকা? পাননি আপনি 18,000 টাকা। এই 18,000 টাকাকে আমরা বলবো নিমজ্জিত ব্যয়। কি বলবো? নিমজ্জিত ব্যয় বলবো। বুঝতে পেরেছেন? আমি আরেকটু ক্লিয়ার করি, দেখেন। দেখেন, নিমজ্জিত ব্যয় মানে কি? নিমজ্জিত ব্যয় মানে যে ব্যয়টা আপনার হয়ে গেছে, চাইলে আর ফেরত আনতে পারবেন না। ঠিক আছে? যে ব্যয়টা হয়ে গেছে সে ব্যয়টাকে আপনি ফেরত আনতে পারবেন না। এই যে মোবাইল, হ্যাঁ, এই মোবাইলটা 20,000 টাকায় কিনেছি। 1 বছর ব্যবহার করলে কি 2,000 টাকা অপচয় হয়ে গেছে না? তাহলে মোবাইলের দাম কত এখন? 18,000 টাকা। এই যে 2,000 টাকা যে আমার হয়ে গেল, এই 2,000 টাকা কি আমার আর ব্যাক আনতে পারবো? পারবো না। ওই 2,000 টাকা আমাকে কোনো সুবিধা দিবে? দিবে না। এটাই নিমজ্জিত ব্যয়। তো এই প্রশ্নে দেখেন যেটা হয়েছে, সম্পদের ক্রয় মূল্য ছিল কত টাকা? সম্পদের ক্রয় মূল্য ছিল 2,40,000 টাকা। ঠিক আছে? এখন এটা 8 বছর আপনি ব্যবহার করেছেন। কয় বছর? 8 বছর ব্যবহার করেছেন। ঠিক আছে? করার পরে 30,000 টাকায় আপনি কি করেছেন? বিক্রি করেছেন। তো এখন এই যে মেশিন যে আপনি 8 বছর ব্যবহার করেছেন, তাহলে 8 বছরের আপনাকে কি করতে হবে? অবচয় ধরতে হবে। তাহলে আমরা এখন অবচয় ধরি। মেশিনের দাম 2,40,000 টাকা, এটার ভগ্নাবশেষ মূল্য নাই। তাহলে বার্ষিক কয় বছর? 10 বছর। তাহলে প্রতি বছরে অবচয় কত টাকা? 24,000 টাকা। তাহলে 8 বছরে আপনার এই মেশিনের পিছে আপনার ব্যয় কত টাকা হয়েছে? 8 বছরের মোট অবচয় হয়েছে 1,92,000 টাকা। তার মানে অবচয় হয়েছে মানে কি? খরচ হয়ে গেছে। তাহলে মেশিন 2,40,000 টাকার মধ্যে খরচ হয়ে গেছে কত? অবচয় হওয়া মানে খরচ হওয়া। তাহলে 2,40,000 টাকা মেশিনের মধ্যে আপনার 1,92,000 টাকা কি হয়ে গেছে বলেন তো? খরচ হয়ে গেছে। তাহলে এখন আপনার হাতে কত টাকার মেশিন আছে বলেন তো? ওই মেশিনের দাম এখন কত? ওই মেশিনের দাম এখন হচ্ছে 48,000 টাকা। কত টাকা? এই মেশিনের দাম হচ্ছে আপনার এখন 48,000 টাকা। এটা হচ্ছে মেশিনের কি বলেন তো? বই মূল্য বা বর্তমান মূল্য। ঠিক আছে? অর্থাৎ 8 বছর ব্যবহার করার পরে, তার অবচয় বাদ দেওয়ার পরে সেই মেশিনের এখন বর্তমান দাম কত? 48,000 টাকা। এখন এই যে 48,000 টাকার একটা মেশিন আপনি বিক্রি করেছেন 30,000 টাকায়। কত টাকায়? 30,000 টাকায় আপনি বিক্রি করে দিলেন। তাহলে এখানে আপনি লস খাইলেন কত বলেন তো? 48,000 টাকার একটা জিনিস বিক্রি করেছেন কত? 30,000 টাকায়। লস খেয়েছেন কত বলেন তো? 18,000 টাকা আপনি কি খাইলেন বলেন তো? লস খাইলেন না? 18,000 টাকা কম দামে বিক্রি করলেন না? এই যে যতটুকু লস খাইলেন, এই লসটুকুই হচ্ছে আপনার নিমজ্জিত ব্যয়। কি ব্যয়? নিমজ্জিত ব্যয়। এই যে লস যে খেয়ে গেছেন, এই লস কি আপনার কোনো কাজে দিবে? এই লস কি আপনাকে আর কোনো কাজে দিবে? এই লসকে কি আপনি ফিরাই আনতে পারবেন? এই লস কি আপনাকে কোনোভাবে সাহায্য করবে? করবে না। তার মানে এই লসটাই হচ্ছে আমার কি? নিমজ্জিত ব্যয়। বুঝছি ভাইয়া? এই বুঝতে পেরেছি ঘটনা? সবাই কি বুঝতে পেরেছি ঘটনা? একটু বলি তো ভাইয়া, আমরা কি ক্লিয়ার এটা সবাই? একটু বলি তো। তাহলে এখানে উত্তর কত হবে? এখানে উত্তর হচ্ছে নিমজ্জিত ব্যয় 18,000 টাকা। যতটুকু লস হয়েছে সেটাই নিমজ্জিত ব্যয়। ঠিক আছে? ওকে। এই যে সেম অঙ্ক আবার দিয়েছে, সেম অঙ্ক আবার দিয়েছে, আমরা একটু দেখি। দেখেন, কামাল এন্ড সন্স 2004 সালের 1 জানুয়ারি তারিখে 7 লাখ টাকায় যন্ত্রপাতি ক্রয় করেছিল, অবচয়ের হার 10%। স্বর্ণরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। 18 সালের 31শে ডিসেম্বরে যন্ত্রপাতিটি 3,01,000 টাকায় বিক্রি করা হয়। এখন বলেছে নিমজ্জিত ব্যয় কত। তাহলে দেখেন, 14 সালে আমি কিনেছি আর বিক্রি করছি কোন সালে? 18 সালের 31শে ডিসেম্বর। তাহলে 14 সালে কিনেছি, তার মানে কত বছর ব্যবহার করেছি? 14, 15, 16, 17, 18 সালের 31শে ডিসেম্বর, তার মানে 18 সাল পুরোটা। তার মানে আমি মেশিনটা ব্যবহার করেছি কয় বছর? মেশিনটা আমি ব্যবহার করেছি 5 বছর। তাহলে এখন এই 5 বছরের অবচয় নির্ণয় করি। তো 5 বছরের অবচয় একসাথে তো পারবো না। 7 লাখ টাকার উপরে কি করব? 10% করব। তাহলে 1 বছরের অবচয় হচ্ছে 70,000 টাকা। তাহলে 5 বছরের অবচয় কত টাকা? 5 দিয়ে গুণ করলে 3,50,000 টাকা, তাই না? 5 বছরের অবচয় কত? 3,50,000 টাকা। ঠিক আছে ভাইয়া? এখন দেখেন, মেশিনের দাম কত ছিল? 7 লাখ টাকা। এই 7 লাখ টাকার মেশিনের অবচয় হয়ে গেছে কত?
3,50,000 টাকা। তাহলে এখন আসলে মেশিনের দাম কত? এখন আসলে মেশিনের দাম হচ্ছে 3,50,000 টাকা, তাই না? তাহলে এই 3,50,000 টাকার একটা মেশিন আপনি বিক্রি করেছেন কয় টাকায় দেখেন তো? 3,01,000 টাকায় বিক্রি করে দিয়েছেন। যে মেশিনটার দাম কত? 3,50,000, সেটাকে আপনি বিক্রি করেছেন কত টাকায়? 3,01,000 টাকায় আপনি বিক্রি করেছেন। তার মানে কি আপনি এখানে 49,000 টাকা লস খেয়েছেন না ভাইয়া? এটা কম দামে বিক্রি করেছেন। তার মানে এই লসটাই হচ্ছে আপনার কি? এই লসটাই হচ্ছে আপনার নিমজ্জিত ব্যয়। বুঝতে পেরেছেন? তাহলে উত্তর কত হবে? এই জন্য 50,000 টাকা। বুঝছেন ঘটনা? এই যে নাজমুল স্যার অবচয় পড়াচ্ছে না, তো অবচয়ে বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয় করছেন না, তাহলে এই যে যতটুকু ক্ষতি হয় সম্পদে, যতটুকু ক্ষতি হয় সেটাই নিমজ্জিত ব্যয়। বুঝতে পেরেছেন? সম্পদের যতটুকু কি হয়েছে, ক্ষতি হয়েছে, সেটাই নিমজ্জিত ব্যয়। ওকে, ক্লিয়ার? এরপরে দেখেন এই রিলেটেড আরো আছে, নিমজ্জিত ব্যয় নির্ণয় করো, এগুলো বাসায় সলভ করবেন। সবই যদি করে দিই তাহলে আর কি হবে বলেন? সব করে দিলে হবে? দেখেন সময়ের সাথে সম্পর্কিত ব্যয়। সময়, সময় মানে কি বলেন তো? কাল। সময়কে আমরা কাল বলতে পারি না? তাহলে মনে রাখবেন সময়ের সাথে সম্পর্কিত ব্যয়ের নাম হচ্ছে কালীন ব্যয়। কি ব্যয়? কালীন ব্যয়। মনে থাকবে ভাইয়া? বলেন। ঠিক আছে স্যার, তাহলে সবাই একটু প্র্যাকটিস দিবেন, এমসিকিউ গুলো দেখেন সুন্দর করে। যে দুইটা সিকিউ করাইলাম সেই দুইটা সিকিউ করবেন। আর এখানে বাকি যে সিকিউ গুলো দেওয়া আছে ওগুলো উৎপাদন ব্যয়ের সাথে রিলেটেড। যে দুইটা সিকিউ করালাম এই দুইটা সিকিউ খুব ভালো করে আপনারা দেখবেন। আর এমসিকিউ পারার জন্য গত ক্লাসে আমি ব্যয় ব্যয়ের শ্রেণী বিভাগের যে জিনিসগুলো পড়াইছি সেগুলো একটু ভালো করে পড়বেন ভাইয়া। ঠিক আছে? বাসায় একটু পড়াশোনা করেন। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ মঙ্গলবারে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।